চান্দিনা রেদন আহমেদ কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। ডক্টর উত্তম কুমার মজুমদার, সহকারী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ। তোমরা ভালো আছো? আমি গত ক্লাসে তোমাদেরকে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় তাপগতিবিদ্যার প্রথম শিক্ষণফল নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে আমরা তারই ধারাবাহিকতায় পরবর্তী শিক্ষণফল গুলো নিয়ে আমরা আলোচনা করব। আজকের পাঠের বিষয় হবে শিক্ষণফল। এই অধ্যায়ের শিক্ষণফল 2, 3, 4, 5। তাপগতিবিদ্যার প্রথম সূত্রের ধারণা, তাপীয় সিস্টেমের ধারণা, অভ্যন্তরীণ শক্তির ধারণা এবং তাপ, অভ্যন্তরীণ শক্তি ও কাজের মধ্যে সম্পর্ক। আমাদের প্রথম শিক্ষণফলটা ছিল তাপমাত্রা সম্পর্কিত। আমরা বলেছি যে তাপ এক প্রকার শক্তি যা ঠান্ডা বা গরমের অনুভূতি জন্মায়, এবং তাপমাত্রা হচ্ছে পদার্থের তাপীয় অবস্থা, যা একটা বস্তুকে আরেকটা বস্তুর সাথে তাপীয় সংস্পর্শে আনা হলে তাপের আদান প্রদান হবে কি হবে না তা নির্ধারণ করবে। এটুকু পর্যন্ত আমরা বলেছিলাম যে তাপের একক হচ্ছে জুল, তার আরেকটা একক ক্যালোরি, এবং তাপমাত্রার একক বিভিন্ন পদ্ধতিতে বিভিন্ন রকমের, ডিগ্রি সেন্টিগ্রেড, ডিগ্রি ফারেনহাইট এবং ডিগ্রি ক্যালভিন, এবং আমরা সেন্টিগ্রেড, ফারেনহাইট এবং ক্যালভিন স্কেলের মধ্যে আমরা সম্পর্ক করেছিলাম। এবং তাপমাত্রা পরিমাপের জন্য একটা স্থিরবিন্দু সাপেক্ষে থার্মোমিটার মূলনীতি, দুটো স্থিরবিন্দু সাপেক্ষে থার্মোমিটার মূলনীতি, এগুলো নিয়ে আমরা গাণিতিক সমস্যা করে দিয়েছিলাম এবং কিছু গাণিতিক সমস্যা তোমাদের বাড়ির জন্য দিয়েছিলাম। আজকে টপিকসটা আমরা আলোচনা শুরু করছি। প্রথমে হচ্ছে তাপ গতিবিদ্যার প্রথম সূত্রের ধারণা। তাপ সম্পর্কিত ঘটনাগুলো বলতে গেলে আমরা দেখি যে কোনো শক্তি যখন উৎপন্ন হয় তখন পাশাপাশি কিন্তু তাপ শক্তিটা চলে আসে, সহজেই তাপ শক্তি চলে আসে। কিন্তু তাপকে দেখবো যে আমরা অন্য শক্তিতে রূপান্তর, বিশেষত যান্ত্রিক শক্তিতে রূপান্তর এত সহজ বিষয় কিন্তু নয়। এবং তাপকে শক্তিতে, যান্ত্রিক শক্তিতে রূপান্তর মানে কাজে রূপান্তর করতে গিয়ে যে কেমন বিষয়টা হবে, ইনি বিজ্ঞানী মহলে দীর্ঘদিন কিন্তু এটা নিয়ে গবেষণা হয়েছে, গবেষণা চলেছে, বিজ্ঞানীরা গবেষণা করেছেন। ধরো কি পরিমাণ তাপ থেকে কি পরিমাণ কাজ পাওয়া যাবে, উল্টো ঠিক সমপরিমাণ কাজ থেকে সমপরিমাণ তাপ পাওয়া যাবে কিনা, এটা নিয়ে অনেক গবেষণা হয়েছে। পরবর্তীতে বিজ্ঞানী জুল আমাদেরকে সূত্র দিলেন, যে সূত্রটা হচ্ছে তাপ এবং কাজের মধ্যে সম্পর্ক। অর্থাৎ কতটা তাপ দিলে কতটা কাজ হবে, কতটা কাজ দিলে কতটা তাপ হবে, এর উনি একটা পরিপূরক সম্পর্ক উনি দাঁড় করাতে চেষ্টা করেছেন। এবং উনি গবেষণালব্ধ ফলটাকেই আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্রের প্রথম দিককার ধারণা বলবো। উনি বলেছেন যে কোন একটা সিস্টেমে কোনো কোথাও আমরা যতটা তাপ দেব ঠিক ততটা কাজ পাবো, আর যতটা কাজ হবে ঠিক ততটাই তাপ পাওয়া যাবে। অর্থাৎ তাপ এবং কাজ পরস্পরের সমতুল্য। আমরা জানি তাপ ইংরেজি হচ্ছে হিট, আর কাজ ওয়ার্ক। বিজ্ঞানী জুল বললেন, এইচ দিয়ে প্রকাশ করি, এটাকে ডব্লিউ দিয়ে প্রকাশ করি, উনি বললেন ডব্লিউ সমানুপাতিক এইচ। অর্থাৎ কোন একটা সিস্টেমে যত তাপ দেব তত কাজ হবে, অর্থাৎ কাজ তাপের সমানুপাতিক। এই সমানুপাতিক দ্রব্যটাকে আমরা জে দিয়ে প্রকাশ করব, জে কে বলবো আমরা তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক, মেকানিক্যাল ইকুইভ্যালেন্ট অফ হিট। মেকানিক্যাল ইকুইভ্যালেন্ট অফ হিট, এটার মান হবে 4.2
জোল পার ক্যালোরি। এখান থেকে আমরা বলবো একক তাপ উৎপন্ন করতে যে পরিমাণ কাজের প্রয়োজন তাকেই বলবো আমরা তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। একক তাপ উৎপন্ন করতে যে পরিমাণ কাজের প্রয়োজন তাকেই বলবো আমরা তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। আমরা জানি কাজের একক জুল, তাপের একক ক্যালোরি, এবং তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক 4.2 জুল পার ক্যালোরি বলতে বুঝি যে 1 ক্যালোরি তাপ উৎপন্ন করতে 4.2 জুল তাপের প্রয়োজন। তাপগতিবিদ্যার প্রথম সূত্রের ধারণাটা ঠিক এরকম। কনসেপ্ট অফ ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, তাপগতিবিদ্যার প্রথম সূত্রের ধারণাটা মোটামুটি এরকম। আমরা তাপের সাথে কাজের একটা সম্পর্ক রচনা করতে চেষ্টা করেছি, বোঝাতে আমরা চেষ্টা করেছি, এবং যেটা বিজ্ঞানী জুল দিয়েছেন ঠিক তার আঙ্গিকই আমরা কথাগুলো বলতে চেয়েছি। তার প্রথম শিক্ষণফল এই ধারণাটাই আমাদেরকে দিয়েছে। আমরা দ্বিতীয় শিক্ষণফলে যখন আমরা আসবো, দ্বিতীয় শিক্ষণফলটার নাম হচ্ছে তাপীয় সিস্টেমের ধারণা। সিস্টেম 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 কি? পরীক্ষা নিরীক্ষার সময় আমরা এই জগতের জড়জগতের যে নির্দিষ্ট অংশ নিয়ে আলোচনা করছি তাকেই বলছি আমরা সিস্টেম। এবং সিস্টেমের মধ্যে যে রাশিগুলো পরিবর্তিত হয়, যাদেরকে আমরা তাপগতি অপেক্ষক বলি, সেই তাপগতি অপেক্ষক হচ্ছে চাপ, তাপমাত্রা, আয়তন। চাপ প্রেসার পি, তাপমাত্রা টেম্পারেচার টি, আয়তন ভলিউম ভি। তাহলে পি, টি এবং ভি এইগুলোকে বলবো আমরা তাপগতীয় অপেক্ষক, অর্থাৎ তাপগতীয় পরিবর্তনশীল রাশি। এবং এগুলোর পরিবর্তনের কারণে তাপগতীয় প্রক্রিয়ার যে পরিবর্তন হয় তাদের কি বলছি আমরা? এগুলোর পরিবর্তনের কারণে তাপগতীয় যে অপেক্ষকগুলোর যে পরিবর্তন হচ্ছে তাদের কি বলছি আমরা? তাপগতীয় প্রক্রিয়া, থার্মোডাইনামিক প্রসেস। সিস্টেম কয় প্রকার হতে পারে আমরা দেখব। সিস্টেম হতে পারে উন্মুক্ত, হতে পারে বদ্ধ, হতে পারে বিচ্ছিন্ন। উন্মুক্ত ওপেন সিস্টেম, বদ্ধ বাউন্ড সিস্টেম, বিচ্ছিন্ন আইসোলেটেড সিস্টেম। উন্মুক্ত সিস্টেম হচ্ছে ওই সিস্টেম যেটা পরিবেশের সাথে, যে সিস্টেম পরিবেশের সাথে ভর এবং শক্তি বিনিময় করছে। আর বদ্ধ সিস্টেম সেই সিস্টেম যেটা পরিবেশের সাথে শুধু শক্তি বিনিময় করে, ভর বিনিময় করতে পারে না। আর বিচ্ছিন্ন সিস্টেম যেটা পরিবেশের সাথে ভর এবং শক্তি কোনোটাই বিনিময় করে না। আমরা যখন তাপগতীয় প্রক্রিয়াগুলো আলোচনা করব দেখব যে এইসব আদান প্রদান, ভর এবং শক্তির আদান প্রদান নিয়ে আমরা কথা বলবো। তাহলে সিস্টেম মূলত তিন প্রকারের, সিস্টেম তিন রকমেরই হতে পারে: উন্মুক্ত, বদ্ধ এবং বিচ্ছিন্ন সিস্টেম। এবার আমরা তাপগতীয় প্রক্রিয়াতে যাই। তাপগতীয় প্রক্রিয়া হবে চার প্রকারের। একটাকে বলবো আমরা সমচাপ প্রক্রিয়া, একটাকে বলবো আমরা সম আয়তনীয় প্রক্রিয়া, সমুষ্ণ প্রক্রিয়া এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়া। সমচাপ যাকে বলবো আমরা আইসোবারিক, সমায়তনীয় আইসোকরিক, সমুষ্ণ আইসোথার্মাল এবং রুদ্ধতাপীয় অ্যাডিয়াবেটিক প্রক্রিয়া।
চার রকমের প্রক্রিয়া হতে পারে। সম, আইসো মানে সম। কি সম? যে প্রক্রিয়ায় চাপের সাথে আয়তনের যখন আমরা প্লট করব, আমরা দেখব যে প্রক্রিয়ায় চাপের মান সমান থাকবে তাকে বলবো সমচাপ প্রক্রিয়া। যে প্রক্রিয়ায় আয়তনের মান সমান থাকবে তাকে বলবো আমরা সম আয়তনীয় প্রক্রিয়া। যে প্রক্রিয়ায় চাপের সাথে আয়তনের পরিবর্তন হবে কিন্তু তাপমাত্রা স্থির থাকবে তাকে বলবো আমরা সম উষ্ণ প্রক্রিয়া, উষ্ণতা স্থির। আর যে প্রক্রিয়া চাপের সাথে আয়তনের পরিবর্তন হবে কিন্তু এটা অতি ধীরে ধীরে খুব দ্রুত হবে, যে প্রক্রিয়াটা তাকে বলবো আমরা রুদ্ধ তাপীয় প্রক্রিয়া। অর্থাৎ যে প্রক্রিয়ায় তাপ রুদ্ধ, সিস্টেম থেকে কোনো তাপ পরিবেশে আসতে পারবে না, পরিবেশ থেকে কোনো তাপ সিস্টেমের বাইরে আসতে পারবে না, সেই প্রক্রিয়াকেই বলছি রুদ্ধতাপ প্রক্রিয়া। যে প্রক্রিয়ায় তাপমাত্রা স্থির থাকছে, চাপের সাথে আয়তনের পরিবর্তন হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া। এই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো। এর আগে আমাদের অভ্যন্তরীণ শক্তির ধারণাটা আমরা দিতে পারি। অভ্যন্তরীণ শক্তির ধারণাটা, সে অভ্যন্তরীণ শক্তি যার ইংরেজি টার্মটা হচ্ছে ইন্টারনাল এনার্জি। এটা কেমন? কারণ প্রতিটা পদার্থের মধ্যে কিন্তু একটা শক্তি নিহিত থাকে, যেটা কাজে পরিণত হয়। যে শক্তিটা আসে থেকে বস্তুর অণু, পরমাণু, বিভিন্ন মৌলিক কণা, এগুলার গতি কেমন? রৈখিক গতি, ঘূর্ণন গতি, স্পন্দন গতি, এবং এদের পারস্পরিক যে বল, এই বলের কারণে উদ্ভূত শক্তিকেই বলছি আমরা অন্তঃস্থ শক্তি। অর্থাৎ অন্তঃস্থ শক্তিটাকে আমরা শরীরের প্রতিরোধ শক্তি বা প্রতিরোধ বলের উপর নির্ভর, প্রতিরোধ বলের সাথে সমতুল্য বলতে পারি। এখনকার ধরুন চিন্তা করে দেখো, সারা দুনিয়ায় কিন্তু এখন করোনা ভাইরাসের বিরূপ প্রতিক্রিয়া হচ্ছে, বিরূপ প্রভাব পড়ছে, কিন্তু আমরা যদি দেখি প্রতিটা মানুষই কিন্তু করোনা ভাইরাস দ্বারা প্রভাবিত হচ্ছে না, এফেক্টেড হচ্ছে না। যাদের শারীরিক শক্তিটা অনেকখানি বেশি, মানসিক শক্তিটা অনেকখানি বেশি, অর্থাৎ শরীরবৃত্তীয় শারীরিক মানসিক শক্তির প্রভাবটা খুব বেশি, অর্থাৎ যে শারীরিক মানসিক শক্তি যে অধিক বলবান, সে কিন্তু ভাইরাস দ্বারা খুব একটা প্রভাবিত হচ্ছে না। আমরা আগের যুগে দেখি যে ধরো সক্রেটিস, গ্রিক দার্শনিক সক্রেটিস, গ্রেটম্যান, উনি খালি পায়ে বসন্ত কলেরা রোগীর সেবা শুশ্রূষা করতে গিয়েছেন, উনি কিন্তু ভাইরাস ব্যাকটেরিয়ার জার্ম দ্বারা প্রভাবিত হননি, কারণ ওনার শারীরবৃত্তীয় গঠনটা ঠিক এরকম ছিল, মনের জোরটা অনেক একটুখানি ছিল, উনি প্রতিটা মানুষকে ঠিক নিজের ভেবেছিলেন। অর্থাৎ মোট কথা হচ্ছে ওনার মনের মধ্যে কোনো দুর্বলতা কাজ করেনি, শরীরটাও সবল ছিল, মনটাও সবল ছিল। তাহলে তার জন্য ওনার মধ্যে প্রতিরোধ ক্ষমতাটা বেশি ছিল। প্রতিরোধ ক্ষমতাটাই আসছে কিন্তু অন্তঃস্থ শক্তি থেকে। পাকিস্তানি আর্মি, হানাদার বাহিনী আমাদের দেশ আক্রমণ করলো, কিন্তু আমাদের দেখো এরকম প্রশিক্ষিত সুশিক্ষিত বাহিনীর সাথে মোকাবেলা করার মতো শক্তি ছিল না। কিন্তু আমাদের যা ছিল তাই নিয়েই কিন্তু আমরা এই মনের জোরে আমরা এই প্রশিক্ষিত সুশিক্ষিত বাহিনীর বিরুদ্ধে কিন্তু লড়াই করতে পেরেছি। ঘাবড়ে যায়নি, কিন্তু আমরা ভয় পেয়ে যাইনি। প্রথম ধাক্কাটা, প্রথমে আক্রান্ত হওয়ার পর কিন্তু আমরা রুখে দাঁড়িয়েছি, কারণ আমাদের মনের জোরটা কিন্তু এই জায়গাটা ছিল। প্রতিটা জাতির মধ্যে কিন্তু এরকম একটা অন্তর্নিহিত শক্তি থাকে, অন্তঃস্থ শক্তি থাকে। পদার্থের মধ্যেও কিন্তু এরকম একটা শক্তি থাকে, যা যে কোনো অবস্থায় পদার্থকে পরবর্তী পরিস্থিতি মোকাবেলা করার জন্য শক্তি যোগায়। তাহলে প্রতিটা পদার্থের মধ্যে এই যে শক্তি, যেটা অণু, পরমাণু বা বিভিন্ন মৌলিক কণাগুলার পারস্পরিক যে আমরা বলছি যে গতি, লৌকিক গতি, ঘূর্ণন গতি, আবর্তন গতি,
মানে স্পন্দন গতি, তারপর হচ্ছে তাদের পারস্পরিক বলের কারণে কিন্তু উদ্ভূত যে হচ্ছে এই যে শক্তির, এটাকে বলছি আমরা অন্তস্থ শক্তি বা অন্তর্নিহিত শক্তি বা ইন্টারনাল এনার্জি। এবং আমরা দেখব কোন একটা সিস্টেমের যখন তাপমাত্রা বেড়ে যায় তখন আমরা বলবো যে তার অন্তস্থ শক্তি বেড়ে গিয়েছে। যার জন্য তাপের যে আধুনিক ডেফিনেশন বা একদম আমরা এখনকার ডেফিনেশন বলবো, আমরা আগে বলেছি যে তাপ এক প্রকার শক্তি যা ঠান্ডা বা গরমের অনুভূতি জন্মায়। এখন বলবো আমরা তাপ একটি প্রক্রিয়া যা অন্তস্থ শক্তির পরিবর্তন ঘটায়। তাপ একটি প্রক্রিয়া যা পদার্থের অন্তস্থ শক্তির পরিবর্তন ঘটায়। যা পদার্থের অন্তস্থ শক্তির পরিবর্তন ঘটায়। এবং কোন পদার্থের তাপমাত্রা বেড়ে গেল মানে অন্তস্থ শক্তি বেড়ে গেল, তাপমাত্রা হ্রাস পেল মানে অন্তস্থ শক্তি কমে গেল। এবং অন্তস্থ শক্তির থেকে অন্তস্থ শক্তির পরিবর্তনটাই কিন্তু বিবেচ্য বিষয়। আমরা অন্তস্থ শক্তি নিয়ে কথা বলবো না, অন্তস্থ শক্তির পরিবর্তন নিয়ে আমরা কথা বলবো। তারপরে আমরা 4 নম্বর শিখনফলটা আলোচনা করি। আমরা এর মধ্যে আমরা আসবো 4 নম্বর শিখনফল মানে তাপ, অভ্যন্তরীণ শক্তি এবং কাজের মধ্যে সম্পর্ক। তাপ, অভ্যন্তরীণ শক্তি এবং কাজের মধ্যে সম্পর্ক, এটা দিয়েছেন বিজ্ঞানী ক্লসিয়াস। তাপ, অভ্যন্তরীণ শক্তি এবং কাজের মধ্যে সম্পর্ক দিয়েছেন। আমরা জুল থেকে দেখেছি যে কোন একটা সিস্টেমে যে পরিমাণ তাপ দেই তাই কিন্তু কাজ হয়ে যায়, যে পরিমাণ তাপ দেই তাই কাজ হয়। আমরা বলেছিলাম W সমান G। এটা বিজ্ঞানী জুল আমাদেরকে এই সূত্র দিয়েছেন। কিন্তু আমরা দেখি তাপ দিলেই কাজ হয়ে যায় না, যার জন্য বিজ্ঞানী ক্লসিয়াস আমাদের বললেন কোন একটা সিস্টেমে যে পরিমাণ আমরা তাপ দেই, কোন একটা সিস্টেমে সরবরাহকৃত তাপ যদি ডিকিও হয়, এর পুরোটাই কিন্তু কাজ হচ্ছে না। কাজ হওয়ার আগে আরেকটা বিষয় হচ্ছে অন্তস্থ শক্তির পরিবর্তন। অর্থাৎ কোন একটা সিস্টেমে যদি তাপ দেই তার কিছু অংশ সিস্টেমের অন্তস্থ শক্তির পরিবর্তন করে, বাকিটা বহিস্থ কাজ সম্পাদন করে। অর্থাৎ অন্তস্থ শক্তির পরিবর্তনের পরে হচ্ছে কাজ। ধরো আমরা কোন একটা সিস্টেমে 10 জুল তাপ দিলাম, অন্তস্থ শক্তির পরিবর্তন করতে গিয়ে যদি 10 জুল তাপ ব্যয় হয় তাহলে কাজ কিন্তু হলো 0। যদি এখানে 9 জুল ব্যয় হয় তাহলে 1 জুল হবে কাজ। যেখানে বিজ্ঞানী জুল বলেছেন যে যতটা তাপ দেব ততটাই কাজ হবে, কিন্তু ভুল ধরা পড়লো এই জায়গাটায় যে তাপ দিলেই কিন্তু কাজ হয়ে যায় না। প্রথম হচ্ছে অন্তস্থ শক্তির পরিবর্তন হয়। এটা জীবনের সাথে কিন্তু সম্পর্কিত বলা যায়। আমরা ইচ্ছে করলেই কিন্তু অনেক কিছু করে ফেলতে পারি না। পরিবেশ, প্রতিবেশ, বিভিন্ন বাধা, এগুলোর উপর নির্ভর করবে যে আসলে আমরা যে কাজটা করতে চাচ্ছি ওটা কতটা হবে হবে না। সিস্টেম নিয়ে কিন্তু কতটা সত্য। অর্থাৎ তাপ দিলে তার কিছু অংশ অন্তস্থ শক্তির পরিবর্তন হবে, বাকিটা হবে বহিস্থ কাজ। এবং এখানে ডেল কিউ এবং ডেল ইউ এগুলো নিয়ে কথা আছে। এটা বড়, যখন ছোট হয়ে যায় তখন আমরা এটাকে ডিকিউ বলবো, এটাকে ডিইউ বলবো, এটাকে ডিডব্লিউ বলবো। কারণ ডিকিউ কে কখন পজিটিভ বলবো? এর মান পজিটিভ নেগেটিভ হতে পারে, এটার মানও পজিটিভ নেগেটিভ হতে পারে, এটার মানও পজিটিভ নেগেটিভ হতে পারে। কখন বলবো? যদি সিস্টেমে তাপ সরবরাহ করা হয় সেক্ষেত্রে ডিকিউ পজিটিভ। যদি সিস্টেম থেকে তাপ বেরিয়ে যায় তাহলে ডিকিউ হবে নেগেটিভ। অন্তস্থ শক্তি বৃদ্ধি পেলে ডিইউ পজিটিভ, হ্রাস পেলে নেগেটিভ। সিস্টেম কাজ করলে পজিটিভ, সিস্টেমের উপর পরিবেশ কর্তৃক কাজ হলে নেগেটিভ। আমি আবারও বলছি, চিহ্নটা মনে রাখতে হবে, অবজেক্টিভের জন্য খুব ইম্পর্টেন্ট। যে যদি সিস্টেমে তাপ সরবরাহ করি তাহলে ডিইউ পজিটিভ, ডিকিউ পজিটিভ। যদি তাপ অপসারণ করি তাহলে নেগেটিভ। সরিয়ে দিই। অন্তস্থ শক্তি বৃদ্ধি পেলে ডিইউ পজিটিভ, যদি হ্রাস হয় তাহলে নেগেটিভ। সিস্টেম করতে কাজ হলে পজিটিভ, সিস্টেমের উপর কাজ হলে নেগেটিভ। এটা হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের ক্লাসিস কর্তৃক দেয়া গাণিতিক ব্যাখ্যা। এই আঙ্গিকে আমরা বলবো
সমচাপ প্রক্রিয়ার ক্ষেত্রে দেখবো আমরা, এই ক্ষেত্রে ডিডব্লিউ সমান হচ্ছে পিডিবি হবে। সম আয়তনীয় প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা দেখছি যে যদি ডিকিউ সমান আমরা দেখি ডিইউ প্লাস ডিডব্লিউ মানে পিডিবি, ডিকিউ সমান হচ্ছে ডিইউ প্লাস পিডিবি। তাইলে এবং সমষ্টি প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা দেখব ঠিক একই সমীকরণ থেকে ডিকিউ সমান ডিইউ প্লাস পিডিবি, এবং ডিইউর পরিবর্তে আমরা বলে ফেলতে পারি সিবিডিটি প্লাস পিডিবি মানে ডিডব্লিউ, ডিডব্লিউ ডিকিউ। যেহেতু তাপমাত্রা পরিবর্তন হচ্ছে না, এটা 0, অর্থাৎ সমষ্টি প্রক্রিয়ার ক্ষেত্রে ডিকিউ সমান হচ্ছে ডিডব্লিউ। সরবরাহকৃত তাপ হচ্ছে কৃত কাজের সমান হয়। আর এই ক্ষেত্রে আয়তন যেহেতু স্থির, তাহলে এটা 0 হয়ে যাচ্ছে। সমায়তনের প্রক্রিয়ার ক্ষেত্রে ডিকিউ সমান হচ্ছে ডিইউ। এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা পুরো বিষয়টাই দেখব যে এখানেও কি হচ্ছে, ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডব্লিউ, এই সমীকরণটা হবে, এটা কেমন হবে ডিইউ প্লাস ডিডব্লিউ। এবং এখানে দেখব তাপরুদ্ধ যে প্রক্রিয়ার বাইরে থেকে কোনো তাপ ভিতরে আসে নাই, ভিতর থেকে কোনো তাপ বাইরে যায় নাই, যার জন্য ডিকিউ এর মান 0 হবে। 0 সমান হচ্ছে ডিইউ প্লাস ডিডব্লিউ, বা ডিডব্লিউ সমান হচ্ছে মাইনাস ডিইউ। এবং এই ক্ষেত্রে বলে রাখা ভালো, ডিডব্লিউ মানে পিডিবি সমান হচ্ছে মাইনাস ডিইউ। যখন প্রসারণ হয়, যখন প্রসারণ হয়, রুদ্ধতাপীয় প্রসারণ হয়, প্রসারণ মানে আমরা যদি এটাকে একটু উপরে লিখি, প্রসারণ হওয়া মানে হচ্ছে পি ইন্টু ভি2 মাইনাস ভি1 মাইনাস ডিইউ মানে হচ্ছে ইউ2 মাইনাস ইউ1। আর ডিইউ আমরা জানি সিভি ইন্টু ডিটি। এটা আপেক্ষিক তাপ, আমরা পরবর্তীতে ব্যাখ্যা করব। তাহলে রুদ্ধতাপ প্রসারণের সময় আমরা দেখব ও রুদ্ধতাপীয় প্রসারণ, প্রসারণ মানে V2 গ্রেটার দেন V1 পজিটিভ হয়েছে। এই ক্ষেত্রে আমরা দেখব যে এটাকে যদি বলি মাইনাস U2 মাইনাস U1 মানে U1 মাইনাস U2, মানে কি হচ্ছে, রুদ্ধতাপীয় প্রসারণের ক্ষেত্রে কিন্তু অন্তঃস্থ শক্তি হ্রাস পেয়েছে। অন্তঃস্থ শক্তি হ্রাস মানে কি, তাপমাত্রা হ্রাস পাবে, মানে শীতলতা উৎপন্ন হবে। এটা আমাদের মনে রাখতে হবে। রুদ্ধতাপীয় প্রসারণের ক্ষেত্রে কিন্তু শীতলতা উৎপন্ন হবে, মানে অন্তঃস্থ শক্তি হ্রাস হবে। আর রুদ্ধতাপীয় সংকোচনের ক্ষেত্রে কিন্তু আমরা দেখব যে উত্তপ্ততা উৎপন্ন হবে, তাপমাত্রা বেড়ে যাবে। এই জায়গাটুকু কিন্তু আমাদের রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে মনে রাখতে হবে। আর সমষ্টি প্রক্রিয়ায় যে কাজের রাশিমালাটা আমরা দেখব, এখানে W সমান হবে nRT ln V2 by V1, nRT ln V2 by V1। তাহলে এইটুকু জিনিস যদি আমরা পড়ি, তাহলে সমচাপ প্রক্রিয়া, সমায়তনীয়, সমষ্টি এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ধারণাটা হলো। এখন যদি আমরা গাণিতিক সমস্যা নেই, তাহলে এই বিষয়টা আমাদের আলোচনা করা সুবিধা হবে। পিস্টনযুক্ত একটি সিলিন্ডারে কিছু গ্যাস গ্যাসের চাপ স্থির রেখে ধীরে ধীরে 800 জন তাপশক্তি সরবরাহ করায়
গ্যাসের আয়তন এবং অভ্যন্তরীণ শক্তি কি কি দেয়া আছে? পিস্টনযুক্ত একটি সিলিন্ডারে কিছু গ্যাস আছে। গ্যাসের চাপ 400 প্যাসকেলে 400 প্যাসকেলে স্থির রেখে, তাহলে চাপ পি হচ্ছে 400 প্যাসকেলে স্থির রেখে, এতে ধীরে ধীরে আমরা 800 জুল তাপশক্তি সরবরাহ করলাম। কাজ ডিডব্লিউ হলো 1200 জুল কাজ সম্পাদিত হলো। আমাদের আয়তন ডেল ভি ইজ ইকুয়াল টু হোয়াট আমরা পাবো, ডিভি ইজ ইকুয়াল টু হোয়াট আমরা পাবো, এবং অন্তঃশক্তির পরিবর্তন ডি ইজ ইকুয়াল টু পাবো। প্রথমে আমরা বলবো, আমরা জানি ডিডব্লিউ সমান পিডিভি, সুতরাং ডিভি সমান ডিডব্লিউ বাই পি 1200 জুল ডিভাইড বাই চাপ হচ্ছে 400, এটা মিটার কিউব, 3 মিটার কিউব। সহজে আমরা করে ফেলতে পারি। আর দ্বিতীয়ত আমরা জানি ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডব্লিউ, বা ডিইউ সমান হচ্ছে ডিকিউ মাইনাস ডিডব্লিউ, 800 জুল মাইনাস 1200 জুল ইকুয়াল হচ্ছে মাইনাস 400 জুল। তাহলে অন্তঃশক্তির পরিবর্তন ঋণাত্মক হয়েছে। ঠিক আছে, তাহলে এরকম অসংখ্য উদাহরণ আমরা নিতে পারি। তাহলে আজকে আমরা তাপগতিবিদ্যার অধ্যায়ে আমরা শিখন ফল 2, 3, 4, 5 নিয়ে আমরা আলোচনা করেছি। একটা গাণিতিক সমস্যা দিলাম, তোমরা আরো গাণিতিক সমস্যাগুলো দেখে ফেলবে। আমরা আগামী ক্লাসটা কিন্তু রুদ্ধতাপ প্রক্রিয়া নিয়ে বিস্তৃত আলোচনা করবো। আমরা শুধু আজকে টাচ দিয়েছি, শুধু বললাম যে সমস্ত প্রক্রিয়াটা কেমন। চাপের সাথে আয়তনের পরিবর্তন হয়, ধীরে ধীরে হয়, কিন্তু রুদ্ধতাপ প্রক্রিয়া দেখবো আমরা চাপের সাথে আয়তনের পরিবর্তন খুব দ্রুত সম্পাদিত হবে, হঠাৎ করে সম্পাদিত হবে। সেই রুদ্ধতাপ প্রক্রিয়া নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব। আপেক্ষিক তাপ নিয়ে আমরা আলোচনা করব। আমরা নবম দশম শ্রেণীতেও পড়েছি যে কোনো বস্তুর একক ভরের তাপমাত্রা 1 ডিগ্রি বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে বলা হয় আপেক্ষিক তাপ। আমরা মোলার আপেক্ষিক তাপ বলবো, 1 মোল গ্যাসের তাপমাত্রা বাড়াবো এবং আপেক্ষিক তাপের মধ্যে সম্পর্ক করব, এবং রুদ্ধতাপ প্রক্রিয়ার বিভিন্ন সমীকরণগুলো, রুদ্ধতাপ প্রক্রিয়ার বিভিন্ন কাজের রাশিমালাও কিন্তু আমরা বর্ণনা করব। তাহলে আজকে আমরা যতটা আলোচনা করলাম তার সারসংক্ষেপটা হলো, প্রথমেই আমরা বলতে চেয়েছি যে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের যে ধারণাটা বিজ্ঞানী জুল যেটা দিয়েছেন যে ডব্লিউ সমান জেস। পরবর্তীতে ক্লাসে এসে বললেন, মানে ওখানে উনি বললেন যে কাজ মানে তাপ, তাপ মানে কাজ, কাজ তাপের সমতুল্য। কিন্তু বিজ্ঞানী ক্লসিয়াস বাস্তবতার নিজেকেই দেখলেন যে যতটা তাপ দেওয়া কোনো সিস্টেমে হয় ততটা কিন্তু কাজ হয় না। কি হচ্ছে, প্রথমেই তাপ দিলে তাপের কিছু অংশ সিস্টেমের অন্তঃশক্তির পরিবর্তন করে বাকিটা হয় কাজ, বাকিটা হয় কাজ। তাহলে এইভাবেই কিন্তু উনি এই সূত্রের ব্যাখ্যা দিয়েছেন, আমরা সেই আঙ্গিক ব্যাখ্যা দিয়েছি, এবং অন্তঃশক্তি কি, তারপর সিস্টেম কি, এগুলো আমরা ধারণা দিয়েছি, গাণিতিক সমস্যা আলোচনা করেছি। তাহলে তোমরা এই বিষয়টা পড়ো, আমাদের যে অ্যাসাইনমেন্টের মধ্যে কিন্তু আমরা এই প্রশ্নগুলাই কিন্তু আমরা দেব। তোমরা ভালো করে সবাই শিখে বলো। সবাই ভালো থেকো।